গত পর্বে আমরা দেখেছিলাম যে রাজকুমার সেই সুন্দরী রাজকুমারীকে আনতে রওনা দিল। পথে হরিণটি রাজকুমারকে বোঝাতে শুরু করে। হরিণটি রাজকুমারকে বলে, রাজকুমারী তোমাকে তার মিষ্টি কথায় ফাঁসানোর চেষ্টা করবে এবং সে বলবে, আমি এখন আমার মা বাবার সাথে দেখা করতে যাচ্ছি, কিন্তু তুমি তার মিষ্টি কথায় ফেসে যেও না। যদি তুমি তাকে যেতে দাও তাহলে তুমি আবার নতুন বিপদে পড়বে। হরিণ রাজকুমারকে সব বুঝিয়ে বলার পর পিঠে বসিয়ে সে রাজপ্রাসাদের দিকে চলে যায়। প্রাসাদের কাছে পৌঁছাতে রাজকুমার এক গাছের আড়ালে দাঁড়িয়ে যায়। ঠিক সেই সময় রাজকুমারী প্রাসাদ থেকে বেরিয়ে এসে গোসল করার জন্য দিঘির কাছে আসে। রাজকুমার সাহস করে রাজকুমারীর হাত ধরে। রাজকুমারী রাজকুমারকে স্পর্শ করতেই তার সাথে যেতে রাজি হয়ে যায় এবং বলে, রাজকুমার তুমি আমাকে নিয়ে যেতে চাও, আমি তোমার সাথে যেতে প্রস্তুত, কিন্তু আগে আমাকে কিছু সময়ের জন্য আমার মা বাবার সাথে দেখা করতে দাও। তখন রাজকুমার মনে মনে হরিণের কথা ভাবতে লাগলেন। সে মনে মনে বললেন, এবার কিছুতেই ভুল করা যাবে না। রাজকুমার বলে, রাজকুমারী এটা সম্ভব নয়, তোমাকে আমার সাথে এখনই যেতে হবে। রাজকুমারের কথা শুনে রাজকুমারী কেঁদে ফেললো। রাজকুমারীর কান্না দেখে রাজকুমারের হৃদয় গলে যায়। শেষে রাজকুমার রাজি হয় এবং বলে, রাজকুমারী তুমি কাঁদো না, কিছুক্ষণ তোমার মা বাবার কাছে গিয়ে দ্রুত আমার সঙ্গে ফিরে এসো। আর যখন রাজকুমারী মহলে প্রবেশ করে, পাহারাদাররা সঙ্গে সঙ্গে রাজকুমারকে বন্দী করে ফেলে। রাজকুমার বারবার ভুল করে যাচ্ছে, সে হরিণের কথাও মানছে না। এদিকে সৈন্যরা তাকে রাজার সামনে নিয়ে আসে। রাজা এই ঘটনার জন্য খুব রেগে যান এবং দ্রুত তার সৈন্যদের নির্দেশ দেন যে এই রাজকুমারকে দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। এটা শুনে রাজকুমার খুবই দুঃখী হয়ে পড়ে এবং রাজার কাছে মিনতি শুরু করে। তখন রাজা কিছু চিন্তা করে বলে, আমি তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্তে। আমার রাজপ্রাসাদের সামনে একটা বিশাল পাহাড় আছে, যার কারণে আমার প্রাসাদের সৌন্দর্য কমে গেছে। আর তুমি যদি 8 দিনের মধ্যে এই পাহাড়টি ধ্বংস করে ফেলতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দেব এবং আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। এই কথা শুনে রাজকুমার প্রাসাদ থেকে বের হয়ে পাহাড়টার দিকে তাকাতে শুরু করে। যদিও সে বুঝতে পারছিল যে এত বড় পাহাড়টাকে সে কাটতে পারবে না, কিন্তু তার জীবন বিপদের মুখে ছিল, তাই সে রাজার কথা মেনে নেয়। রাজকুমার তার তলোয়ার দিয়ে পাহাড়টি 7 দিন পর্যন্ত কাটতে থাকে, কিন্তু পাহাড়ের ছোট একটি অংশ ভাঙে। রাজকুমার ক্লান্ত হয়ে দুঃখী হয়ে বসে পড়ে এবং নিজের কাজের জন্য আফসোস করতে থাকে। সে ভাবতে থাকে, আমি যদি আমার বন্ধু হরিণের কথাগুলো শুনতাম তাহলে আজ আমাকে এত সমস্যার মুখোমুখি হতে হতো না। সে সর্বদা আমাকে সঠিক পরামর্শ দিয়েছে, কিন্তু আমি সবসময় তার কথাগুলো উপেক্ষা করেছি। রাজকুমার এসব ভাবতে ভাবতে সে দেখতে পায় যে হরিণটি তার কাছে এসেছে। সামনে হরিণটি দাঁড়িয়ে ছিল। সে বলল, রাজপুত্র কেমন আছো? এবার আমি তোমাকে সাহায্য করতে চাইনি, কিন্তু গত 7 দিন ধরে তোমার এই পাহাড় ভাঙতে দেখেছি আমি, তাই তোমার অবস্থা দেখে আমার করুণা হলো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তখন হরিণ বলল, রাজকুমার তুমি এখন ক্লান্ত, তুমি বিশ্রাম করো, আমি তোমাকে সাহায্য করব। তারপর রাজপুত্র ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাজপুত্র জেগে উঠলে তিনি দেখেন যে পাহাড়টি সেখানে ছিল না। সেখানে দূর দূরান্তে কিছুই নেই, পাহাড়ের কোনো চিহ্ন নেই এবং সেখান থেকে প্রাসাদের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। রাজপুত্র এসব দেখে হতবাক হয়ে যায়। সে খুশি হয়ে সোজা রাজার দরবারে গিয়ে পৌঁছায়। যখন রাজা রাজকুমারের কাজ দেখে তখন রাজা তার কাজ দেখে খুবই খুশি হয়ে যায়। রাজা রাজকুমারের শাস্তি মাফ করে দেয় এবং রাজার প্রতিশ্রুতি অনুযায়ী তার কন্যার সাথে রাজকুমারের বিয়ে দিয়ে দেয়। তখন রাজকুমার সেই সুন্দর রাজকুমারীকে নিয়ে তার গন্তব্যে চলতে থাকে। আর পথে তার সেই হরিণ বন্ধুটির সাথে দেখা হয়। হরিণটি বলতে শুরু করে, রাজকুমার, রাজকুমারীর সাথে আপনাকে দেখে আমি খুবই খুশি হচ্ছি, কিন্তু এখন তো আপনাকে সেই সোনালী হরিণ পেতে হবে। সে তো পাওয়ার জন্য এই দুটো জিনিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পেতে তোমার জন্য এখন আর কোনো কঠিন কাজ করতে হবে না। তখন রাজকুমার বলল, ভাই, এখন আমাকে সোনালী হরিণ আর সোনালী তোতা কিভাবে পেতে পারবো? কারণ আমি যদি সোনালী হরিণ নিতে যাই তাহলে তার বদলে রাজকুমারীকে দিতে হবে, আর সোনালী তোতা নিতে গেলে সোনালী হরিণ দিতে হবে। তখন হরিণ বলে, না বন্ধু, তুমি এমন কাজ ভুলিয়ে করো না। রাজকুমারীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে এবং সে তোমার বউ। রাজাকে হরিণটা দিতে হবে না, আমি যেভাবে বলছি তুমি সেভাবেই করো। প্রথমে রাজকুমারীকে নিয়ে সোনালী হরিণের কাছে যাও। রাজা রাজকুমারীকে দেখে খুবই খুশি হয়ে যাবে এবং তোমাকে হরিণটা দিয়ে দিবে। পরে তুমি সবার সাথে বিদায় নিবে এবং শেষে রাজকুমারীর সাথে বিদায় নিতে যখন যাবে তখন রাজকুমারীর হাত ধরে হরিণের উপর বসিয়ে দিও, কারণ হরিণ ঘোড়ার থেকে 100 গুণ দ্রুত দৌড়ায়। রাজার সৈন্যরা তোমাকে ধরতে পারবে না। তারপর আমি তোমাকে পরবর্তী পরিকল্পনা বলবো। রাজকুমার হরিণের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। রাজকুমার ও রাজকুমারী সেই রাজার কাছে পৌঁছায় যেখানে সোনালী হরিণ ছিল। রাজা খুশি হয়ে তাকে সোনালী হরিণটি উপহার দেয়। তখন রাজকুমার রাজা থেকে বিদায় নেওয়ার আবেদন করে এবং সবাই সাথে হাত মেলায়। শেষে রাজকুমারীর কাছে আসে। তারপর রাজকুমারীর হাত ধরে সেই সোনালী হরিণের উপর বসিয়ে নেয় এবং দ্রুত মহল থেকে দূরে চলে যায়। অন্যদিকে রাজা শুধু তাকে দেখতেই থাকে। পথে এক গাছের নিচে সেই হরিণ রাজকুমারের অপেক্ষায় ছিল। রাজকুমারকে দেখে হরিণ বলে, রাজকুমার, এখন তুমি এখান থেকে সেই সোনালী তোতাকে পাওয়ার জন্য যাবে। তুমি এই হরিণ নিয়ে সোনালী তোতার মালিকের কাছে যাও। সেই রাজা সোনালী হরিণ দেখে খুবই খুশি হবে। আর মানুষ আনন্দে এসে প্রায় ভুল করে ফেলে। ভয়, দুঃখ আর সুখের সময় মানুষ ভালো আর খারাপের চিন্তা ভুলে যায়। তখন মানুষ চিন্তা করে কাজ করে না। তুমি সোনালী হরিণের উপর বসে থাকো আর রাজার হাত থেকে তোতার পিঞ্জিরাটা নিয়ে নাও। তারপর হরিণকে হালকা চাবুক মারো। তখন হরিণটি বাতাসের বেগে দৌড়াবে আর তুমি কিছুক্ষণ পর রাজার থেকে অনেক দূরে চলে যাবে। এদিকে সেই হরিণের কথা মতো রাজকুমার যখন রাজার কাছে পৌঁছায় রাজার কাছ থেকে সোনালী তোতাটা চায়।
রাজা সোনালী তোতার পিঞ্জরাটা রাজকুমারের হাতে ধরিয়ে দেয়। রাজকুমার তোতাকে হাতে নিতেই সোনালী হরিণকে চাবুক মারে। তখনই সোনালী হরিণ হাওয়ার বেগে দৌড়ায় আর সে রাজ্য থেকে অনেক দূরে চলে আসে। আর অসহায় রাজা তার দিকে শুধু তাকিয়ে থাকে। আর কিছু দূর যাওয়ার পর রাজকুমার আবার সেই হরিণটিকে দেখতে পায়। রাজকুমার বলে, বন্ধু তুমি আমাকে অনেক সাহায্য করেছো আর তোমার জন্য আমি বেঁচে আছি। আমার কাছে সুন্দরী রাজকুমারী সোনালী তোতা ও সোনালী হরিণও এসেছে। তোমার আমার উপর অনেক ঋণ আছে, তাই আমি আমার ঋণ শোধ করতে চাই। বলো এর বদলে তোমার কি দরকার? তখন হরিণ বলতে শুরু করে, বন্ধু তুমি যদি কিছু দিতে চাও তাহলে একটাই কাজ করো, একটা তীর ছোড়ো এবং আমার প্রাণ নিয়ে নাও। যদি তুমি আমাকে মারো তবে এটা তোমার উপর একটা বড় দয়া হবে আর এভাবে তুমি আমার ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। হরিণের মুখে এই কথা শুনে রাজকুমার খুবই অবাক হয়ে যায়। তারপর রাজকুমার বলতে শুরু করে, ভাই শেষ পর্যন্ত তুমি এটা বলছো কেন? তুমি কি বলছো আমি তোমাকে কিভাবে মারতে পারি? তুমি তো আমার বহুবার জীবন বাঁচিয়েছো, এত দীর্ঘ সফরে অনেকবার আমাকে সাহায্য করেছো। এর বিনিময়ে আমি তোমার জীবন কিভাবে নিব? আর যদি নিতেও পারি তাহলে আমি তো এই পৃথিবীর সবচাইতে পাপী মানুষ হয়ে যাব। আমি এই অপরাধ করতে পারবো না। রাজকুমারের কথাগুলো শুনে হরিণ খুবই দুঃখী হয়ে পড়ে এবং বলতে শুরু করে, মিত্র যদি তুমি আমার এই ছোট্ট কাজটি করতে না পারো তাহলে ঠিক আছে, আমার এই দুইটি কথা সবসময় মনে রাখবে। প্রথমত, তুমি এখান থেকে চলে যাওয়ার পর কোনো কুয়ার দেওয়ালে বসবে না। দ্বিতীয় কথা হচ্ছে এমন লোকের জন্য কখনো টাকা খরচ করবে না যার ফাঁসি হতে যাচ্ছে। তখন রাজকুমার ভাবলো, আমি কেন কূপের দেওয়ালে বসবো আর আমি কেন এমন একজনের জন্য টাকা খরচ করব যার ফাঁসি হতে যাচ্ছে। রাজকুমার হরিণের এই দুটি কথা শুনে হরিণের কাছ থেকে বিদায় নিয়ে নিল। রাজকুমার তার স্ত্রী আর তোতার সাথে সেই হরিণের পিঠে চড়ে সামনে যেতে লাগলো। রাজকুমার সেই সুন্দর গুহার কাছে পৌঁছালো যেখানে তার দুই ভাই হারিয়েছিল। গুহার বাইরে অনেক মানুষ জমা হচ্ছিল। রাজকুমার যখন মানুষের ভিড় দেখে তখন কারণ জানতে চাইলো। তারা বলে এখানে দুইজনকে ফাঁসি দেওয়া হবে। তাদের কথা শুনে রাজকুমার দেখে যে যাদের ফাঁসি হতে যাচ্ছে তারা তার দুই বড় ভাই। তার দুই ভাই তখন থেকে সেই সুন্দর গুহায় থাকতে শুরু করেছে এবং মদ পান করত, সেখানে অনেক সময় কাটাতো। এসব খারাপ কাজের কারণে গুহায় থাকাকালীন তারা গুহার বাসিন্দাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে নেয়, কিন্তু সেই টাকা আর ফেরত দেয় না। পরে গুহার লোকেরা তাদের দুজনকে ফাঁসি দিতে যাচ্ছিল। তখন রাজকুমার তাদের কাছে গিয়ে বলে, তোমরা টাকা নাও আর তাদের ছেড়ে দাও। গুহার লোকেরা টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিল। এরপর তারা যাত্রা অব্যাহত রাখলো এবং জঙ্গলে হাঁটতে হাঁটতে একটি কূপের কাছে পৌঁছালো। তখন বড় ভাই পরামর্শ দেয় তারা একটু বিশ্রাম নিক এবং পানি পান করার পর আবার যাত্রা শুরু করবে। বড় ভাইয়ের কথা শুনে ছোট রাজকুমার রাজি হয়ে যায়। তখন তিনজন রাজকুমার কূপের পাশে বসে এবং বিশ্রাম শুরু করে। এরপর দুই ভাই ছোট রাজকুমারকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দেয়। তারা রাজকুমারীকে আর সোনালী হরিণ আর সোনালী তোতাকে নিয়ে নিজেদের শহরে ফিরে আসে। তারা রাজার কাছে পৌঁছানোর পর দুই রাজকুমার বলে, পিতাজি আমরা এই সোনালী তোতাটাকে ধরে এনেছি এবং সোনালী হরিণ এবং এই সুন্দরী রাজকুমারীকে নিয়ে এসেছি। রাজা ও শহরের মানুষ রাজকুমারদের এই কাজ দেখে অনেক খুশি হন, কিন্তু রাজকুমারী তখন অনেক দুঃখী হয়ে পড়ে। তিনি বারবার কাঁদতে থাকেন এবং ধীরে ধীরে খাওয়া দাওয়া ছেড়ে দেন, কিন্তু রাজা বারবার চেষ্টা করার পরে রাজকুমারীকে খুশি করতে পারছিল না। অন্যদিকে হরিণ আর তোতাও খাবার ত্যাগ করে। আর সেই ছোট রাজকুমার যাকে কূপের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল এখনো সে বেঁচে আছে, কারণ কূপের মধ্যে জল কম ছিল। সে নিজের ভাগ্যকে গালি দিচ্ছিল। তখন তার বন্ধু হরিণের কথা মনে পড়লো। সে হরিণের পরামর্শ না মানার কারণে নিজেকে দোষারোপ করছিল। হঠাৎ তখন সেই হরিণটি সেখানে উপস্থিত হলো। তখন হরিণটি বলল, বন্ধু আমি তোমাকে বলেছিলাম কূপের দেওয়ালে বসো না এবং তাদের সাহায্য করো না যারা ফাঁসির মুখে আছে। তুমি আমার কথা মানলে না, কিন্তু আমি শেষবারের মতো তোমার সাহায্য করছি। সেই হরিণটি কূপ থেকে একটি দড়ি ফেলে দেয় যা নিজে নিজে লম্বা হয়ে যায় এবং রাজকুমারের কাছে পৌঁছে যায়। হরিণটি রাজকুমারকে কূপ থেকে বের করে আনে এবং বলে, তোমার দুই ভাইয়ের থেকে সাবধান থেকো, তারা তোমাকে পেলে মেরে ফেলবে। হরিণের কথা শুনে রাজকুমার শহরে ফিরে আসে এবং শহরে পৌঁছানোর পর এক ভিখারিকে তার কাপড় চোপড় দিয়ে ভিখারির কাপড় চোপড় নিয়ে সে প্রাসাদের মধ্যে আসে। রাজকুমার তার প্রাসাদে পৌঁছানোর সাথে সাথে সেখানকার সোনালী তোতা আর হরিণ আওয়াজ শুরু করে এবং খাবার খেতে থাকে। রাজকুমারীও তার অশ্রু মুছে নেয় এবং তার মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে। এই দৃশ্য দেখে রাজা চিন্তায় পড়ে যায় এবং আসলে কি ঘটেছে। তখন রাজা রাজকুমারীকে এই ব্যাপারটির কারণ জানতে চায়। রাজকুমারী বলে, মহারাজ আপনার দুই ছেলে মিলে আপনার ছোট ছেলের সাথে বিশাল একটা প্রতারণা করেছে। তারা আপনার সাথেও প্রতারণা করছে আর এখন আপনার ছোট ছেলে এখানে ফিরে এসেছে। এটা দেখে আমার খুব খুশি লাগছে। আর আপনার ছোট ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি এখন ছোট রাজকুমারের সাথে জীবন কাটাতে পারবো। তখন রাজা জিজ্ঞেস করে, আমার ছোট ছেলে কোথায়? রাজকুমারী সেই ফাটা কাপড় পরার ব্যক্তির দিকে ইশারা করে। মহারাজ এটাই আপনার ছোট পুত্র। তখন রাজা তার ছোট ছেলেকে চিনতে পারে। এখন রাজার ছোট ছেলের প্রতি দৃষ্টি বদলে যায়। আগে যাকে তিনি বোঝা ভাবতেন এখন সেই ছেলেই বুদ্ধিমান এবং সাহসী। তখন রাজা তার ছোট ছেলের প্রতি প্রেম অনুভব করে। রাজা সেই রাজকুমারকে তার রাজ সিংহাসন দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুই বড় ছেলেকে ছোট ভাই এবং রাজার সাথে প্রতারণা করার কারণে রাজা খুবই ক্ষিপ্ত হয় এবং দুই রাজকুমারকে রাজ্য থেকে বের করে দেয় আর ছোট ছেলেকে রাজা বানিয়ে দেয়। এখন রাজকুমার আর রাজকুমারী আনন্দে থাকে। রাজকুমার কখনোই সেই হরিণটিকে ভুলতে পারে না। একদিন সে সময় করে রাজকুমারীকে নিয়ে সেই বনের দিকে যায় এবং সেই হরিণটিকে একটি গাছের নিচে বসে থাকতে দেখে। তখন হরিণটি রাজকুমারকে দেখে চিনে ফেলে এবং বলে, বন্ধু আজ তুমি এখানে কিভাবে? রাজকুমার বলে, বন্ধু আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার
আমার সাথে, এখানে তোমার অনেক অসুবিধা হবে। তখন হরিণ বলে, না বন্ধু, আমি এখানেই ভালো আছি, আর তুমি তোমার রাজ্যে ফিরে যাও। রাজকুমার বলে, না বন্ধু, তোমার কাছে আমি অনেক ঋণী, তার বদলে আমি তোমাকে কিছু দিতে চাই। আমি চাই তুমি আমার সাথে থাকো। রাজকুমারীও তোমাকে দেখে খুবই খুশি হবে, সেও তোমার সাথে দেখা করতে চায়। হরিণ বলে, বন্ধু, তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও তাহলে আমার একটা উপকার করো, তুমি আমার বুকের মধ্যে একটা তীর ছুড়ে দাও। আর শোনো, আমি আসলে হরিণ নই, আমাকে একটা জাদুকর হরিণে রূপান্তরিত করেছে। আমি সেই রাজ্যের রাজকুমার যেখানে তুমি বিয়ে করেছো, এবং তোমার বউ আমার বোন। যদি তুমি আমাকে তীরের আঘাতে মেরে ফেলো তবে আমি চিরকালের জন্য মুক্ত হয়ে যাব, আমার রাজ্যে আমি ফিরে আসব। রাজপুত্র এই কথা শুনে অবাক হলো। রাজকুমার সাথে সাথে ধনুকের তীর হরিণের বুকে ছেড়ে দিল। সেই তীর লাগতে হরিণটি মারা গেল এবং সেই জায়গায় একটি সুন্দর রাজকুমার হাজির হলো। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরলো। তখন রাজকুমারী সেখানে আসে। ভাইকে দেখে রাজকুমারীও খুশি হয়ে যায়। কিছুদিন সেখানে থাকার পর রাজকুমার তার রাজ্যে ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টস, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।